90 দিনের একটা শুল্ক বিরতি চলছে চীনের সাথে। এখন রাশিয়ার প্রায় 40% তেল কিনে ভারত, প্রতিদিন 1.35 বিলিয়ন ব্যারেল। শোনা যাচ্ছে ট্রাম্পের সাথে পুতিনও নাকি কিছুদিন পরে বসবেন। আমরা ভারতের সাথে এই ব্যাপারে আর কোনো আলোচনা করব না, কারণ উনি খুবই রাগ করেছেন ট্রাম্প সাহেব। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শেখ সামি ইয়াসার এবং আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক কাজল হায়দার। কাজল ভাই, আমাদের শোতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং খবর সংযোগ এর যে বিশ্ব সংযোগ প্রোগ্রামটা আমরা করি সেই দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, দ্বিতীয়বার ট্রাম্প এলো, আসার পর বন্ধু মিত্রদের সাথে মানে কি করছে আসলে? দেখা যাচ্ছে যে চীনের উপর এক্সট্রা কোনো ট্যারিফ বসানো হয় নাই, কিন্তু ভারতের উপর এক্সট্রা ট্যারিফ বসে গেল। কারণ একটা রাশিয়া থেকে তেল দুজনেই কিনে, এটা তো একটা কারণ। হ্যাঁ। আচ্ছা, কেন না কেন বলার আগে একটু আমরা গোড়ার দিকে যাই। আপনার 47তম প্রেসিডেন্ট হিসাবে 20শে জানুয়ারি 2024 আপনার 2025-এ শপথ নিয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছিল নভেম্বরে 4 তারিখে। সেখানে দ্বিতীয় মেয়াদের মতো ডোনাল্ড ট্রাম্প আপনার ক্ষমতায় আসলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আপনার কমলা হ্যারিস ডেমোক্রেট প্রার্থীকে হারিয়ে। তার একটা ডায়লগ আপনার মনে আছে নিশ্চয়ই, টেক ব্যাক আমেরিকা। মানে আমেরিকা যে গৌরবের জায়গাটা ছিল সেই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রাম্প যখন প্রার্থী ছিলেন তখন বলছে যে আমার প্রথম টার্গেট হবে আমেরিকাকে যে করে হোক সে আগের অবস্থানে নিয়ে যাওয়া। তা আগের অবস্থানে নিয়ে যাওয়ার একটাই মাত্র উপায় হচ্ছে ব্যবসা, বিজনেস, বাণিজ্য, আমরা যেভাবেই বলি। কিন্তু আমরা প্রথম এখানে মজার কথা হচ্ছে, প্রথম টার্মে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ট্রাম্পের যে বন্ধু ছিল আপনার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, তারপর রাশিয়ার পুতিন, তারপর বলেন শি জিনপিং চীনের, এবং সর্বশেষ মোদি, কিন্তু সারাউন্ডেড ছিল। আমরা প্রথম ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতা আসে এদের সাথে সাক্ষ্য ছিল, ব্যবসা ছিল, সবকিছু ঠিক ছিল। কিন্তু সেকেন্ড টাইম আসার পরে এত ওলটপালট কেন? ওই যে একটা কথা বললাম, টেক ব্যাক আমেরিকা। অ্যান্ড আমেরিকা রিজার্ভ ব্যাংকে সবচেয়ে বেশি ঋণ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হয়েছে কি, বিগত সরকার যারা ছিল বিভিন্ন যুদ্ধে জড়িয়ে আপনার তাদের নিজেদের যে সক্ষমতা ব্যবসা বাণিজ্য সেটা থেকে অনেক পিছিয়ে গেছিল তারা। সেটাকে টেক ব্যাক করার জন্য ট্রাম্প এই পদক্ষেপটা নিয়েছে। এবং ট্রাম্পের যদি আপনি মন্ত্রিসভা দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিজনেসম্যান, এবং যাদের বলা হয় একঘেয়ে, মানে তাদের কাছে মূল হচ্ছে বিজনেস এবং দেশ আগে। সেটা যেই হোক, আপনার নিজের দেশে আপনি যদি আমেরিকায় তার যে নতুন শুল্ক ঝড় বলছে ট্যারিফ স্টর্ম, এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করেন, মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে কাগজপত্র রেডি করে দেবে, জায়গা ফ্রি দিবে, ব্যবসা বাণিজ্য করার যত কাগজপত্র সব রেডি করে দিবে, এবং আপনাকে কোনো ট্যারিফ বা এক্সট্রা কোনো শুল্ক দিতে হবে না। এই ছাড়টা তারা দিচ্ছে। কিন্তু পক্ষান্তরে আপনার জিনিসপত্র যদি আমার এখানে ঢুকে, এটা হচ্ছে একটা সম্পর্কের ভিত্তিতে আমি ব্যবসা করবেন তখন আপনাকে দিতে হবে। এটা কিন্তু যে দেখা গেছে যে বিশ্বের 10 লোয়েস্ট ট্যারিফ, টপ 10 ট্যারিফ সবচেয়ে বেশি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন কি করতেছে, তাদের বোয়িং বিখ্যাত এবং তাদের সাথে অস্ত্র ব্যবসা প্রচুর। যেসব দেশের সাথে তারা এগুলা ডিল করতে পারছে, বোয়িং বিক্রি করবে, প্লাস হচ্ছে যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র বিক্রি করবে, তাদের কিন্তু ট্যারিফটা কম ধরা হয়েছে। আমি ওই প্রসঙ্গে আরও আসবো। এখন যে আপনি প্রশ্ন করেছেন যে রাশিয়া তেল চীনও তো কিনে, কেন চীনকে কেন তারা এক্সট্রা এখন পর্যন্ত দিল না? তাই এই বিষয়ে আপনার ওয়াশিংটন থেকে একটা বক্তব্য আসে, সেটা হচ্ছে একজন কর্মকর্তা, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন যে 90 দিনের একটা শুল্ক বিরতি চলছে চীনের সাথে, নতুন আগেরটাই চলছে, নতুন কোনো বলা হয়নি। এটা ডেডলাইন হচ্ছে 12ই আগস্ট। এর মধ্যে কিন্তু আলোচনা চলছে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই জন্য তাদের উপরে এখন পর্যন্ত আমরা নতুন ট্যারিফ দেইনি, কিন্তু দিব যে না এটার কোনো গ্যারান্টি নেই। এই আলোচনার উপর ভিত্তি করতেছে। এখন এখানে মূল ফ্যাক্টর হচ্ছে রাশিয়ার তেল। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 14,000 নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে আছে, আর ইউরোপীয় ইউনিয়নে আলাদা আছে, বিভিন্ন দেশের ইউরোপীয় ইউনিয়নে। এখন রাশিয়ার প্রায় 40% তেল কিনে ভারত,
প্রতিদিন ১.৩৫ বিলিয়ন ব্যারেল এবং কম দামে কিনে। এখন যখন বলা হলো, ভারতকে বলা হলো, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে আপনারা থেকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। তখন ভারত যুক্তি দিল তাদের সাথে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। কাদের সাথে? রাশিয়ার সাথে। আমরা যদি চুক্তি থেকে বের হয়ে আসি তাহলে এখন আমাদের অনেক ক্ষতিপূরণ দিতে হবে। যেটা এই আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব না। এই কারণে তারা কন্টিনিউ রাখছে। আর ঐতিহ্যগত দিক থেকে কিন্তু ভারত রাশিয়া পুরাতন বন্ধু এবং পরীক্ষিত বন্ধু। বিভিন্ন সময় তারা পাশে ছিল। আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প যেটা করছে বারবার, আপনার তাদের জিনিস, মানে আমার জিনিস বিক্রি করার জন্য আমি ট্যারিফ ওইভাবে দিচ্ছি। তো এই কারণেই মূলত, যেহেতু আপনার চীনের সাথে একটা আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনা চলার ফলে এখন পর্যন্ত চীনকে কোনো শুল্ক এক্সট্রা আরোপ করেনি। এই আলোচনাটা ব্যর্থ হলে নিশ্চয়ই এদের উপরেও পড়বে। ধন্যবাদ। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতের যেই চুক্তিটা ছিল যে $3.5 বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, সেটা কেন স্থগিত হলো? আচ্ছা, এটার কিছু অংশ আমি প্রথম পর্বে বলেছি, আমি আবার বলছি। যুক্তরাষ্ট্র থেকে ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান, মানে ওই যে বোয়িং এর কথা যে বলছিলাম, মার্কিন কোম্পানি বোয়িং কেনা পরিকল্পনা স্থগিত করেছে ভারত। কারণ হচ্ছে 25% পরে আবার নতুন করে 25% ট্যারিফ যুক্ত করেছে আপনার যুক্তরাষ্ট্র ভারতের উপরে। এবং গতকালকে রাতেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া, যেটা ট্রুথ সোশ্যালে সে বলেছেন যে আমরা ভারতের সাথে এই ব্যাপারে আর কোনো আলোচনা করব না। কারণ উনি খুবই রাগ করেছেন ট্রাম্প সাহেব, যে কেন রাশিয়া থেকে ওই তেল কেনা হচ্ছে, ব্যবসা বাণিজ্য চীনের সাথেও ঘনিষ্ঠতা হচ্ছে, আমাদের সাথে কেন নয়? আমরা সবাই জানি যে প্রথম টার্মে যখন ট্রাম্প ক্ষমতায় আসছিল, ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বড় বড় বিজনেস ডিল হয়েছে, মোদি গেছিল। এবারেও যখন বিশেষ করে ট্রাম্প আসলো, ভারতীয়রা খুব খুশি ছিল, বিশেষ করে আদিবাসীরা। কিন্তু ট্রাম্প প্রথম আঘাত এনেছে আদিবাসীদের উপরে, ভারতের উপরে। আপনার মনে আছে নিশ্চয়ই, দর্শক আপনাদের মনে আছে, ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, তার অনুষ্ঠানে আপনার ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন, কিছুদিন ছিলেন সফরে। অনেক ব্যবসা বাণিজ্যের ডিল হওয়ার কথা ছিল, কিছু হয়েছে। কিন্তু সেই অবস্থায় ভারতীয় পরিবর্তে হাতকড়া পরিয়ে বিমানে এই নয়াদিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা ভারত ভালোভাবে দেখেনি এবং বিরোধী দলরা, বিশেষ করে ভারতের কংগ্রেসরা আপনার বলেছে যে একটা রাষ্ট্র প্রধান থাকার পরেও কেন এটা বোধহয় ব্যর্থতা। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এইসব টানাপোড়েনের মধ্যেও পুতিন এবং মোদির একটি আলোচনা হতে পারে। হতে পারে। এটা নিয়ে কি হতে পারে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক? অথবা শোনা যাচ্ছে ট্রাম্পের সাথে পুতিনও নাকি কিছুদিন পরে বসবেন। তো টোটাল এই সিনারিটা কোন দিকে যাচ্ছে? ভারতের ইকোনমির কথা যদি বলি, ভারতের অবস্থা যদি বলি এই বিষয়টাতে, তাদের অবস্থান এবং রাশিয়ার ট্যারিফ, সেটা কি কোনোভাবে এগুলোর পরেও কনসিডার করা সম্ভব নাকি? আচ্ছা, এখন জিওপলিটিক্সে একটা সবচেয়ে বড় মুক্ত বাজার বাণিজ্য, যেটা আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত সারা জীবনের জন্য কারো উপরে বহাল রাখতে পারেন না। নেগোসিয়েশন হয়, পর্দার আড়ালে অনেক কিছু হয়। এর মাঝে কোনো একটা দেশ, যেভাবে আমি বললাম মার্কিন বন্ধ করলেও, যুক্তরাষ্ট্র বিভিন্ন বাধা দিলেও রাশিয়া তার পথ খুলে দিচ্ছে। রাশিয়া কিন্তু আরেকটা পরাশক্তি, আমাদের মনে রাখতে হবে। যখন এক্সট্রা ট্যারিফ বসালো ভারতের উপরে, তখন কিন্তু পুতিন ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে মোদিকে। ট্রাম্প পুতিনের মধ্যেও কিছুটা কোল্ড ওয়ার চলছে সেই সময়টা, এবং একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ওখানে চীনেরও আসার কথা রয়েছে। ব্যবসা সংক্রান্ত তাদের একটা জোট করার কথা। এখন ঘটনা হচ্ছে, কোনো কিছুই তো আসলে স্থায়ী না। বিশ্ব রাজনীতি কখন পানির স্রোতের মতো, কখন পাল্টে যায়, কোন দিকে চলে যায়, এটা কেউ বলতে পারে না। এখন যদি মনে করেন, এই জায়গাটা আমি বাংলাদেশ প্রসঙ্গে কিছুটা আনি। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, উনি যেটা করেছেন, আমরা গত পরশুদিন একটা এপিসোডে বলেছিলাম, উনি একটা হেজিং গেম খেলছেন। মানে বিরোধী শক্তির মাঝে রেখেও কিভাবে ভারসাম্য রাখতে হয়, সবার সাথে কোন্দল না করে, যাদের সাথে সম্পর্ক, যাদের সাথে ব্যবসা করা দরকার, এটা করা দরকার, উনি কিন্তু ওভাবে করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিই, এটা আউট অফ এই সাবজেক্ট কিন্তু সাবজেক্টের মধ্যে পড়ে। সেটা হচ্ছে যে
এই যে প্রতিটা দেশের সাথে উপরে যে ট্যারিফ এক্সট্রা বসাচ্ছে, বাংলাদেশেরটা 35% থেকে কমিয়ে আপনার 20% নিয়ে আসা হলো। শুধু জুনে যেখানে আপনার চীন, ভারত এবং ভিয়েতনাম মার খেয়েছে, সেখানে শুধু জুন মাসে 44.6% মার্কিন যুক্তরাষ্ট্র অর্ডার বেড়েছে বাংলাদেশের, এবং রপ্তানি খাতের মূল যেটা পোশাক শিল্প গার্মেন্টস বলি, ভিয়েতনামকে টেক্কা দিচ্ছে। এবং ভারত থেকে বড় বড় কোম্পানি যুক্তরাষ্ট্রের এবং ভিয়েতনাম, চীন থেকে এরা বাংলাদেশে ট্রান্সফার করার চিন্তা করছে। এটা বাংলাদেশের জন্য, আমি যে বললাম যে হেজিং গেম, ভারসাম্য ভারসাম্য যেহেতু আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রধান উপদেষ্টা একজন সফল ইকোনমিস্ট। ওনার কাজই হচ্ছে এই আপনার অর্থনীতি নিয়ে, অর্থনীতি বিভিন্ন টার্মস নিয়ে খেলাধুলা, এবং উনি জানে কাকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, কাকে কিভাবে টোপটা ফেলতে হয়। এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ভয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে এশিয়ার এই অঞ্চলটায় একটা নিজেদের শক্তি স্তম্ভ গড়ে তুলতে, এবং শক্তি স্তম্ভ গড়ে তুলতে তার প্রথম বন্ধু হচ্ছে পাকিস্তান। বাংলাদেশকে সে নেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। সমস্যা হচ্ছে এখানে চীন, ভারত এবং রাশিয়া। তো মার্কিন যুক্তরাষ্ট্র বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ একটা ব্যবসার রোড খুলতেছিল, সেখান থেকে সিল্কের একটা রোড খুলে দিছে চীন। এই দ্বন্দ্বটা চলে সবসময়, এটা খুব মজার দ্বন্দ্ব যদি আপনি পজিটিভলি নেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো যেভাবে চাইবে, তারা পৃথিবীর একটা কোণে দেশ, কিন্তু তারা সারা পৃথিবী কিভাবে রাজত্ব, তাদের ফ্লিট যেগুলো আছে, ফ্লিটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশ তারা রাজত্ব করে বেড়াচ্ছে। এই রাজত্বটা এশিয়ায় কোনোভাবে এখনো মানে এস্টাবলিশড করতে পারেনি। এইটারই ব্যবসার মাধ্যমে, বিভিন্ন অফারের মাধ্যমে ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে। এশিয়ায় তাদের বড় শক্তি হচ্ছে জাপান। মিডল ইস্টে মোটামুটি কন্ট্রোল করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখন এশিয়াটা নেওয়ার জন্য আপনার ভিয়েতনাম বলেন বা পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এর পাশাপাশি ভারতকে নরম গরমভাবে সাইজ করার চেষ্টা করছে। আর রাশিয়ার সাথে পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হওয়ার কথা আছে। যেহেতু ব্যবসায়ী, ট্রাম্পের এখানে শত্রুও কেউ না, মিত্রও কেউ না। তার প্রফিট যেখানে, ব্যবসা সেখানে হবে। ধন্যবাদ কাজল ভাই। আমরা আমাদের অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দর্শক, আশা করছি আজকের শোটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।